আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? একটু তাড়াতাড়ি ক্লাসটার মধ্যে ঝটপট জয়েন করে ফেলবেন এবং আগে আমাকে এতটুকু ইনশিওর করবেন আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, আমার ভয়েসটা আপনারা ঠিকঠাক মতো শুনতে পারতেছেন কিনা, আমার পেছনের স্ক্রিনটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। সো সবকিছু যদি ঠিকঠাক মতো দেখা যায়, শোনা যায়, সবকিছু যদি ক্লিয়ার থাকে তাহলে একটু কাইন্ডলি জানাই দিবেন কমেন্ট সেকশনে ময়ে ময়ে বাদ দিয়ে। এখন আমরা ক্লাসে ক্লাসে পড়াশোনায় মনোযোগ মনোযোগ বাড়াই, হ্যাঁ? তো এখন ময়ে ময়ে বাদ দিতে হবে, মনোযোগ বাড়াতে হবে, কেমন? ঠিক আছে, আমরা একটু তাড়াতাড়ি ক্লাসটার মধ্যে জয়েন করে ফেলবো এবং কাইন্ডলি এতটুকু আগে ইনশিওর করে দিব যে আমার ভয়েসটা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, সবকিছু ক্লিয়ার কিনা। আচ্ছা, অনেকে দেখতে পাচ্ছি আমরা, সেই ক্ষেত্রে হচ্ছে কাজী, আরাবি, তার পরবর্তীতে হচ্ছে গিয়ে মৃত্তিকা, পরবর্তীতে হচ্ছে তারপর হচ্ছে সায়েদা, পরবর্তীতে হচ্ছে অনুষ্কা, পরবর্তীতে হচ্ছে ফারজানা আক্তার, তারপরে হচ্ছে গিয়ে শারমিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তার পরবর্তীতে আমি দেখতে পারতেছি আরো অনেককে, ধন্যবাদ। ক্লিয়ার, হ্যাঁ। আচ্ছা, ফারজানা জুলি, পরবর্তীতে হচ্ছে আয়ান, সিয়াম, পরবর্তীতে হচ্ছে প্রাপ্তি, পরবর্তীতে হচ্ছে সাইমা, পরবর্তীতে ক্রিস্টাল ক্লিয়ার, পরবর্তীতে আচ্ছা ভাইয়া ভাই সবকিছু ঠিক আছে, রায়হান, পরবর্তীতে কাজী আরবি। ভেরি গুড। আচ্ছা, যদি আমার ভয়েস থেকে শুরু করে সবকিছু অল ক্লিয়ার থেকে থাকে তাহলে আজকে আমরা পড়াশোনার মধ্যে চলে যাব। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং পড়াশোনার মধ্যে যাচ্ছি। খুবই ইন্টারেস্টিং পড়াশোনার যদি একটা পার্ট আপনাকে, একটা নমুনা আপনাকে দেখাই, সো নমুনার মধ্যে যদি আপনাকে একটা ছোট্ট করে একটা জিনিস দেখাই তাহলে দেখাবো। দেখেন, ভালো করে বুঝেন। আজকে স্লাইডের একটা মজার বিষয় আপনাকে দেখাচ্ছি। দেখেন, আমার স্লাইডের আজকে মজার একটা বিষয় আপনাকে দেখাবো। দেখেন, কোথায় গেল? এই যে দেখেন, দেখছেন? এটা কি বলেন তো বাবারা? এই স্লাইডটা রাখার উদ্দেশ্যটা কি বলেন? এই স্লাইডটা রাখার উদ্দেশ্যটা কি বলেন? হ্যাঁ, মোহাম্মদ আইয়াজ হাসান। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি আলহামদুলিল্লাহ। আক্তার, আল্লাহ রহমতে অনেক ভালো আছি। হ্যাঁ, এখন কথা হচ্ছে ক্লাসের মধ্যে জয়েন করে ফেলেন, ক্লাসটা শুরু করতে হবে। এই ক্লাসটা স্লাইডটা দেওয়ার পেছনে কারণটা কি বলেন? তাওহিদ জামান, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন, শুধু যে এই স্লাইডটা দেয়া আছে তা কিন্তু না। এই যে দেখেন, দেখছেন এই স্লাইডটা দেওয়ার পেছনে কারণটা কি বলেন তো? আচ্ছা, কেউ বলতে পারেন না? আচ্ছা, নাইট ক্রিম, ভেরি গুড। তারপর আজকে কিন্তু আমরা, এই যে দেখেন ভালো করে বুঝেন, আমরা কিন্তু আজকে পিএইচ নিয়ে পড়াশোনা করব। মানে পিএইচ কিভাবে কাজ করে, আমাদের ত্বকের পিএইচ কত, আমরা পানির পিএইচ কত, পিএইচ কিভাবে কাজ করে। আপনি যে এই নাইট ক্রিম মাখতে গেছেন, অতিরিক্ত পরিমাণ আপনার শরীরের মধ্যে নাইট ক্রিম মেখে টেকে একদম হচ্ছে গিয়ে দেখেন পরবর্তীতে ত্বকের অবস্থা কি হয়ে গেছিল। দেখেন দেখেন দেখেন, এই জায়গার মধ্যে মনে হচ্ছে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছে, তাই না? এখন মজার ব্যাপার হচ্ছে এইগুলো কেনই বা হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে আজকের পড়াশোনা করব ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এটা দেখে কি অনেকের গালটাল এমনি চুলকা চুলকি করতেছে নাকি? আচ্ছা ঠিক আছে। এটা এটা কোন জীবাণু ছিল বলতো? করোনা ভাইরাস? ওইটা কি করোনা ভাইরাস ছিল? আচ্ছা ঠিক আছে, চলেন আমরা পড়াশোনার মাঝখানে চলে যাই। আচ্ছা, গতদিন লেকচারের যদি কথাবার্তা বলে থাকি আপনাদেরকে, সেই ক্ষেত্রে আমরা পিএইচ এর বিভিন্ন রেঞ্জ পড়তেছিলাম। সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস বলতে হবে যে আমাদের পিএইচ এর রেঞ্জের ক্ষেত্রে বলেন, এসিডের ক্ষেত্রে অথবা বেইজের ক্ষেত্রে এই যে এই পার্টটা 6 থেকে 0 পর্যন্ত, এটা পিএইচ এর রেঞ্জ। এটা কি কোনটার রেঞ্জ বলা হয়? 0 থেকে 6 পর্যন্ত এটা কি এসিডের রেঞ্জ নাকি বেইজের রেঞ্জ? কোনটা বলেন তো? 0 থেকে 6 পর্যন্ত এই রেঞ্জটা কোন রেঞ্জ হিসেবে কাজ করে? অবশ্যই এটা হচ্ছে অ্যাসিড। এবং এখানে 8 থেকে 14 পর্যন্ত যেই রেঞ্জটা কাজ করে সেটা কি বলেন তো বাবারা? সেটা হচ্ছে বেস। এবং আরেকটা জিনিস হচ্ছে যে 7 বরাবর, 7 একদম 7 বরাবর, আর আর আন নাকি একটা নাম আছে, ঠিক আছে, 7 বরাবর, সেই ক্ষেত্রে যেটা কাজ করে সেটা কি বলেন তো? সেটা হচ্ছে নিউট্রাল। নিউট্রাল মানে কি, না এসিড না বেস। এবং কালার গুলো একটু দেখেন, যত বেশি এই 7-এর থেকে বেশির দিকে যাচ্ছি, 7-এর থেকে যত বেশি বেশির দিকে যাচ্ছি, 8, 9, 10, আস্তে আস্তে কি হচ্ছে? নীল হচ্ছে।
নীল হয়ে যাচ্ছে, আর যত 7 থেকে কমতেছে তত বেশি কি হয়ে যাচ্ছে বলেন তো, লাল হয়ে যাচ্ছে। যার কারণে আমরা পড়ি যে অ্যাসিড কি করে, নীল লিটমাসকে লাল করে ফেলে। তার ধর্মটাই হচ্ছে নীল জিনিসপত্র পাইলে কি করে ফেলা, লাল করে ফেলা, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন দেখেন এই যে অ্যাসিড আর একটা হচ্ছে বেজ। এখন যাব হচ্ছে আমরা আসল পড়াশোনাতে। সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা আমাকে একটা কথা বলেন, সেটা হচ্ছে পিএইচ স্কেল নিয়ে কথাবার্তা বলবো। বলেন তো পিএইচ স্কেলের মানদণ্ডটা কত থেকে কতর মধ্যে ধরা হয়েছে, একটু বলেন। পিএইচ স্কেলের মানদণ্ডটা কত থেকে কতর মধ্যে ধরা হয়েছে, একটু বলেন তো, একটু বলেন আমাকে, বলেন পিএইচ স্কেলের মানদণ্ডটা কত থেকে কত পর্যন্ত ধরা হয়েছে। এই জিনিসটা জানা খুবই গুরুত্বপূর্ণ আমার জন্য। ভেরি গুড, পিএইচ না, নট অ্যাসিড স্পেসিফিক ভাবে, নট বেস, আমি বলছি পুরা পিএইচ। ভেরি গুড, সবাই সঠিক উত্তর দিচ্ছেন। তার মানে ব্যাপারটা হচ্ছে পিএইচ পুরা স্কেলের কথাবার্তা যদি আমি বলি, তাহলে তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে পুরা পিএইচ স্কেলটা হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত, এবং এর থেকে যদি আরেকটু স্পেসিফিক ভাবে বলি 0 থেকে 7 এর আগ পর্যন্ত হচ্ছে অ্যাসিড, এবং 7 থেকে 8 পর্যন্ত হচ্ছে বেস। এখন আপনি বলেন তো পিএইচ এর মান কত হলে সব থেকে স্ট্রং বেস হয়। যেমন এখানের মধ্যে দেখানো যাচ্ছে যে এই পাশে হচ্ছে অ্যাসিড, এই পাশে হচ্ছে অ্যাসিড, আর এই পাশে হচ্ছে বেস। তার মানে আমি আপনাদেরকে সুন্দর করে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যত বেশি এই পাশে কম, যত বেশি মান কমতে থাকবে অ্যাসিডের তীব্রতা তত বাড়বে, অ্যাসিডের তীব্রতা কি ততই বাড়বে, অ্যাসিডের তীব্রতা ততই কি হবে বলেন তো বাবারা, অ্যাসিডের তীব্রতা ততই বাড়বে। তার মানে এখানে দেখাই যাচ্ছে 6 5 4 3 2 1, সব থেকে তীব্রতা বেশি কোনটার, 0। তার মানে সব থেকে পিএইচ বেশি অ্যাসিডের জন্য তার ভ্যালুটা কত, তার ভ্যালুটা হচ্ছে 0। সেম ভাবে যদি আমি বলি বেইজের ক্ষেত্রে, বেইজের ক্ষেত্রে উল্টা হয়, 8 থেকে যত বেশি বাড়তে থাকে, 8 থেকে যত বেশি বাড়তে থাকে তার কিন্তু শক্তিটা তত বেশি বেড়ে যায়। তার মানে হচ্ছে এই জায়গার মধ্যে 14 যে মানটা আছে সেটা সব থেকে স্ট্রং বেস। সব থেকে স্ট্রং বেইজের মান কত হবে, সব থেকে স্ট্রং বেইজের মান হবে 14। সব থেকে স্ট্রং অ্যাসিড, STRONG, স্ট্রং অ্যাসিডের ভ্যালু হবে হচ্ছে, পিএইচ এর ভ্যালু হচ্ছে কত বলেন তো, পিএইচ এর ভ্যালু হচ্ছে 0। এই পার্টটুকু কি বোঝা গেছে, এই পার্টটুকু কি বোঝা গেছে, বোঝা গেছে কি বোঝা যায়নি বলো। এই পার্টটুকু যদি বুঝতে পারেন বলেন জি ভাই আল্লাহর নাম নিয়ে বুঝতে পারছি, তাহলে ঠিক আছে। নাজিমুদ্দিন পোল দিন, পোল কি, কোন প্রশ্নের উপর পোল দিব বলো তো, আপনি বলেন যে কোন প্রশ্নের উপরে আসলে আমি পোলটা দিব। আমি এখনো পড়ানো শুরু করলাম না, তাহলে কিভাবে আমি পোল দিব বলো তো, পড়ানোই তো শুরু করতে পারলাম না। সো পড়ানো শুরু করলে না আসলে পোলটা দিব আসলে। হ্যাঁ আগে স্লাইড, এই যে এই যে এই যে এই যে এই যে যা আছে সব স্লাইড এখানের মধ্যে, একটু ওই যে যাদের আগে স্লাইড দরকার হবে, যাদের আগে স্লাইড দরকার হবে খাতার যে খাতা কলম নিয়ে বসছেন সেই পেজের মধ্যে লিখে রাখবেন যে আমার এই নাম্বার স্লাইডের মধ্যে একটু জিনিসপত্র দরকার। সো যেহেতু ক্লাসটা রেকর্ডেড আকারে থাকবে, পরবর্তীতে ক্লাস শেষে আপনি ওই মিনিটে গিয়ে, ওই মুহূর্তে গিয়ে আপনি জিনিসটা হচ্ছে স্লাইডটা তো অন করা থাকবেই, আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, অথবা ভিডিওটা আপনি আটকায় দিয়ে থামায় রেখে আপনি আপনার মতো করে দেখে নিবেন। কারণ এখন তো আপনারা স্মার্ট হয়ে গেছেন, কাজ করতে হবে স্মার্টলি, তাই না বলেন তো। একটা জিনিস অনেক আগে পড়া হয়ে গেছে, যখন বলবো ভাইয়া স্লাইড দেন স্লাইড, এটা তো একটু আনস্মার্ট কাজ হয়ে গেল। কেমন না বলেন তো, যে আমার কাছে তো একটু আগে গেলেই তো আমি স্লাইডটা পাচ্ছি, ভিডিওতে একটু ব্যাকে গেলেই তো আমি স্লাইডটা পেয়ে যাচ্ছি, তাহলে কেন আসলে ভাইয়াকে বলবো যে ভাইয়া আগে স্লাইড দেন। ঠিক আছে, আমাদেরকে কাজ করতে হবে স্মার্টলি। আরেকবার বোঝান, কেবল আসলাম বাবা। এই যে দেখেন আপনি যে কেবল আসলেন, এই যে কেবল এসে ধরেন আমি একসাথে ক্লাসের মধ্যে 50 60 100 200 300 জন স্টুডেন্টকে ধরেন, আপনি চিন্তা করেন এটা একটা ক্লাসরুম, এখানে 500 জন স্টুডেন্ট একসাথে ক্লাস করতেছে। এখন আপনি একই তো লেট করে ক্লাসের মধ্যে ঢুকলেন, ঠক ঠক করলাম আসো ক্লাসে ঢুকো, ভাইয়া
ঠিক আছে, আপনি তো একটু পরে ঢুকছি, তাহলে আপনি আবার প্রথম থেকে আরেকবার বুঝান। ব্যাপারটা কেমন হয়ে গেল না? হ্যাঁ, কেমন হয়ে গেল না? তাহলে কি করতে হবে, ক্লাসে লেট ঢুকাটা কিন্তু অনেক বড় অন্যায়। সো নিজের যেহেতু অন্যায়, তাহলে কি করতে হবে যে ভাইয়া যতটুকু মিনিট আমি লেট করছি এটা ক্লাস শেষে আবারও দেখে নিব। কেমন বোঝা গেছে বাবা? আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন এই জায়গার মধ্যে এটা বুঝেন, পিএইচ স্কেলের মান আমি মোটামুটি বুঝাইতে পারছি যে পিএইচ স্কেলের ভ্যালুটা কি রকম হবে, পিএইচ স্কেলের ভ্যালুটা কি রকম হবে। এখন একটা মজার বিষয় দেখেন, পিএইচ এর মানটা দেখেন 0, তা হচ্ছে সব থেকে শক্তিশালী অ্যাসিড। এটা কিন্তু একটু আগে বলছি, পিএইচ এর ভ্যালুটা যদি 0 হয় তাহলে সেই অ্যাসিডটা হবে সব থেকে স্ট্রং অ্যাসিড, এবং ক্ষারের পিএইচ এর মান হচ্ছে 14, তা হচ্ছে সব থেকে শক্তিশালী ক্ষার। এইটা তো বুঝতে পারছেন। এবং পিএইচ এর মান যত কমতে থাকবে, 7 থেকে কমতে থাকবে 6, 5, 4, 3, 2, 1, এভাবে যত বেশি তার মানটা কমতে থাকবে তত বেশি তার অ্যাসিডের তীব্রতা বাড়তে থাকবে। তার মানে ব্যাপারটা এরকম, মান যত কমে অ্যাসিডের তীব্রতা তত বাড়ে। আমি আবারও রিপিট করতেছি, মান যত কমে যায় অ্যাসিডের তীব্রতাটা তত বেড়ে যায়। সেম ভাবে মান যত বেড়ে যায় পিও মানে পিএইচ এর মধ্যে ক্ষারের তীব্রতাটা তত বেড়ে যায়। ঠিক আছে, এই জন্য এটা বলছে যে পিএইচ এর মান যত কমতে থাকে কি হবে, জিনিসটা অম্লীয় অথবা অ্যাসিডিক হতে থাকবে, খুব স্বাভাবিক। আর পিএইচ এর মান যত বাড়তে থাকে তার ক্ষারীয় তত বেশি হতে থাকে। এই পার্টটুকু কি বুঝতে পারছেন? এই পার্টটুকু কি আপনারা বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন তাহলে বলবেন, বলেন 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 বলেন, এই পার্টটুকু কি বুঝতে পারছেন? এই পার্টটুকু বোঝা গেলে বাবারা একটু বইলেন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। 15 কেন না, পিএস স্কেলের মান আপনার সিলেবাসে 0 থেকে 14 পর্যন্ত দেয়া আছে, তাই আসলে পিএইচ স্কেলের মান 15 ধরে করানোই হয় না, কারণ আপনার পড়াশোনার লিমিটটা হচ্ছে 0 থেকে 14 মধ্যে। তাই আসলে 0 থেকে 14 বাইরে যাওয়া যায় না, আসলে চাইলেও যাইতে পারবেন না। সো আপনার মানটা যে সবসময় 0 থেকে 14 হবে এমনটাও না, কখনো কখনো এরকম হইতে পারে 15 জায়গায় 14 জায়গায় 15, 16, 17, 18, এটাও হইতে পারে। 0 যে সব থেকে কম তা না, -1, -2, -3, -5 এরকমও হইতে পারে। সো ব্যাপারটা এমন যে পিএইচ স্কেলটা যে সবসময় আসলে 0 থেকে 14 মধ্যে লিমিটেশনটা থাকবে এমনটাও কিন্তু না। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন দাঁতের যত্নে। আচ্ছা এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, বলেন তো বাবারা এই ছবিটা কিসের? বলছে দাঁতের যত্নে। বলেন এটা কিসের ছবি? বলেন এটা কিসের ছবি? বলেন 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 আদনান বলো তো বাবা, বলো 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 বলো। প্রথম লাইন আর একবার, মানে হচ্ছে পিএইচ এর মান, আমি আবারও রিপিট করতেছি, যদি পিএইচ এর মান 0 হয় তাহলে সেই অ্যাসিডটা সব থেকে শক্তিশালী। এটা একটু লিখে রাখবেন, পিএইচ এর মান যখন 0 আসবে তখন সেই জিনিসটার অ্যাসিডের মাত্রাটা ততটা বেশি বা ততটা শক্তিশালী। তার মানে এটা যে একটা টুথপেস্ট, আচ্ছা বলেন তো টুথপেস্টের মধ্যে আসলে অ্যাসিড থাকে নাকি ক্ষার থাকে? আমরা আজকে কিন্তু ব্যবহার করব যে পিএইচ এর বিভিন্ন রকম ব্যবহার, আপনারাই আগে বলেন যে আসলে এই যে আগের স্লাইড যারা চাচ্ছেন, এই যে এতক্ষণ বুঝাইলাম, যদি আগের স্লাইড দরকার হয় এই যে ক্লাসটা একটু পেছনের দিকে টেনে নিবেন, টেনে নিলেই দেখতে পারবেন স্লাইডটা একটু আগে ওপেন ছিল। ঠিক আছে, আমরা একটু স্মার্টলি পড়াশোনা করব, যেহেতু আমরা এখানে সবাই স্মার্ট পিপল, তাহলে আমরা বুঝতেই পারি এটা রেকর্ডেড আকারে থাকে। সুতরাং কি ভাইয়াকে না জিজ্ঞাসা করলে বা না ভাইয়াকে না বলেও আমি এটা পেতে পারি কিভাবে, যে আমি একটু রেকর্ডেড ভিডিওটা একটু পেছনের দিকে ভিডিওটা টানলেই আগে স্লাইডটা পেয়ে যাব। কেমন আমরা স্মার্টলি কাজ করব? হ্যাঁ হ্যাঁ, দাঁতের যত্নে হাসি। ঠিক আছে, হ্যাঁ বড় হাসি। এটা কি এটা কি এটা এটা টুথপেস্টের পিএইচ এর মান কত বলেন? টুথপেস্টে পিএইচ এর মান কত? এটা কি বেস? এই যে ভেরি গুড, সবাই বলতেছে বেস, কিছু মানুষ বলতেছে অ্যাসিড। আরে
এসিড দিয়ে যদি দাঁত ঘষি তাহলে তো দাঁত টাত ক্ষয় টয় হয়ে তো একাকার অবস্থা হয়ে যাবে, আপনি তো মেরে ফেলবেন। এতদিন ধরে আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করতেছেন, আপনি বুঝতে পারতেছেন না যে আসলে টুথপেস্ট আসলে এসিডিও নাকি বেজিও, মানে বেজিও বলতে আসলে বেজি টেজি বুঝাচ্ছি না, যে ক্ষারীয়। সবসময় মনে রাখবেন এই জিনিসটা হচ্ছে ক্ষারীয়, এই জিনিসটা হচ্ছে ক্ষারীয়। ক্ষারীয় কথাটার অর্থটা কি বলতো বাবা? এর পিএইচ এর মান কোন কোন জায়গায় লেখা আছে 9, কোন কোন জায়গায় লেখা আছে 9 থেকে 10-এর মধ্যে। কি বললাম? আমি আবারও রিপিট করতেছি, এটার ভ্যালুটা হবে 9 থেকে 10-এর মধ্যে কোন কোন জায়গায়, বাট 10-এর থেকে কম হয়, বুঝছেন? বাট দিন শেষে মনে রাখবেন আজকে থেকে, আজকে অনেকেই তো পাবলিক আছে যে যাই মানে ব্রাশ করা, মানে মানুষের জীবনে মনে হয় দুইটা কাজ সব থেকে কষ্টকর, একটা হচ্ছে ঘুমানোর আগে আগে হচ্ছে মশারি টাঙানো, এটা একটা মনে হয় সব থেকে কষ্টের কাজ, আর একটা জিনিস হচ্ছে ব্রাশ করা। মাঝে মাঝে তো হচ্ছে গিয়ে মানুষজন ভুলেই যায়। হ্যাঁ, আমার কিছু ফ্রেন্ড ছিল কলেজ হোস্টেলে, তারা মনে হয় 7-8 দিনও ব্রাশ না করে থাকতো। সো বুঝতেই পারতো স্যার। হ্যাঁ, সো ওই যে মাঝে মাঝে দেখছো না যে হচ্ছে ওই যে কাছে আসার গল্প, টুথপেস্ট, এগুলো আছে ভোকাস কথাবার্তা, ঠিক আছে? মানে আপনার খার দিয়ে মারাই, মানে মেরে ফেলবে একদম, কাছে আসার গল্প আর হইতে হবে না, ঠিক আছে? বুঝতে পারছেন? সো দেখেন এই জায়গার মধ্যে টুথপেস্টটা ক্ষারীয়, তাইলে বলেন তো আপনার দাঁতের মধ্যে যে জার্ম গুলো থাকে বা আপনার দাঁতের ভিতরে যে ময়লাগুলো থাকে সেটা অ্যাসিডিক নাকি ক্ষারীয় বলেন? আপনি তো পেস্ট দিচ্ছেন ক্ষারীয়, তাহলে দাঁতের যে ময়লা, দাঁতের যে ময়লা সেটাকে কি বলবো বলেন? বলেন 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 বলেন। দাঁতের ময়লাতে কি থাকে বলো? দাঁতের ময়লাতে কি থাকে বলো? ময়লাতে যে এই যে ময়লা আছে সেটা অ্যাসিড। ওই যে মাঝে মাঝে দাঁত টাত ক্ষয় করে ফেলে না, দেখছেন? অনেকদিন ধরে আমি বলি, অনেকদিন ধরে যদি আপনারা ব্রাশ ট্রাশ না করে থাকেন তাহলে দেখবেন দাঁতের মধ্যে বলে কি কি নাকি কেভিটি টেভিটি কত কিছু, দাঁত টাত ক্ষয় টয় হয়ে যায়। সো এটা ক্ষয় হওয়ার অন্যতম কারণ হচ্ছে অ্যাসিড। সো এই অ্যাসিডটাকে প্রশমিত করার জন্য আপনি আসলে ক্ষার দেন, বুঝছেন? এই অ্যাসিডটাকে প্রশমিত করার জন্য আপনি আসলে ক্ষার দেন। সো আপনি বলেন তো এই যে ক্ষারটা দিয়ে আপনি ঘষতেছেন, একদিন যদি আপনি তিব্বত স্নো পাউডার, মানে তিব্বত স্নো পাউডার না, ধরেন হচ্ছে তিব্বত ওই যে আছে না যে সোনো ব্যবহার করে, তারপর হচ্ছে গিয়ে তোমার মুখে দেওয়ার জন্য ক্রিম ব্যবহার করা হয়, সো ওইটা নিয়েও কি ঘষা মারলে কি আসলে দাঁতের ময়লা চলে যাবে যদি ওই জায়গার মধ্যে ক্ষার থাকে? আমি আবারও রিপিট করতেছি, ধরেন বাসার মানে শ্যাম্পুর মধ্যে ক্ষার আছে, তো শ্যাম্পু যদি নিয়ে ব্রাশ করেন তাহলে কি দাঁতের ময়লা চলে যাবে? যাবে বলেন তো? যাবে। তার মানে আমি কি যে কোনো ক্ষার দিয়েই কি দাঁত ঘষতে পারবো? ধরেন মন চাইলো আমি এখনই হচ্ছে একটু মাটি দিয়ে ঘষা দিলাম, মন চাইলো নিম পাতা দিয়ে ঘষা দিলাম, আমার মন চাইলো আমি হচ্ছে পেস্ট দিয়ে ঘষা দিলাম, আপনি যা খুশি তাই করতে পারবেন, ঠিক আছে? ওই যে একদিন বলছিলাম না যে হচ্ছে গিয়ে তোমার হারপিকের মধ্যে কি থাকে? হারপিকের মধ্যে বেইস থাকে, বেইস বা ক্ষার থাকে হারপিকের মধ্যে, হারপিক। সো হারপিকের মধ্যে বেইস অথবা ক্ষার থাকে, ঠিক আছে? এখন মেইন কথা হচ্ছে ভাই হারপিকের মধ্যে তো ক্ষার থাকে, কোন ক্ষার? সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে, আর অনেকেই থাকে। সো হারপিকের মধ্যে যেহেতু ক্ষার থাকে তাহলে কি আমি হারপিক দিয়েও কি দাঁত ডলা দিতে পারবো নাকি? হ্যাঁ, একদিন দিয়ে দেখেন, দাঁত তো পরিষ্কার হবে হবে, আপনার পেটের ভিতরের জিনিসপত্র সব পরিষ্কার হয়ে যাবে সারা জীবনের জন্য। বুঝতে পারছেন আমার কথা? সো এই জিনিসগুলো মনে রাখতে হবে, কেমন? এই জিনিসপত্রগুলো মনে রাখা খুব বেশি গুরুত্বপূর্ণ, যে দাঁতের ময়লার যত্নে আপনি অ্যাসিড ব্যবহার করবেন এবং আপনার টুথপেস্ট সেটা হবে ক্ষারীয়। আমি সামনে দেখাবো যে এইগুলো কি হিসেবে কাজ করে, জানি কালকে। আচ্ছা, এখন দেখো এই জিনিসটা কি বলতো, এই যে দেখো এটা কি কি যাচ্ছে বলো, এই যে দাঁতের মধ্যে কি যাচ্ছে? মনে হচ্ছে কি দাঁতের মধ্যে গিয়ে ফিরে আসতেছে? দেখো আমি কিন্তু ভালো করে মনোযোগ দাও, যদি মনোযোগ না দাও তাহলে কিন্তু এক একজনের ধরে কিন্তু হারপিক দিয়ে কিন্তু ব্রাশ করাই দিব। ক্লাসটা অনেক ইন্টারেস্টিং, অনেক বেশি হচ্ছে আজকের ক্লাসে অ্যানিমেশন আছে, অনেক মজার, ঠিক আছে? সো দেখেন এই জায়গার মধ্যে আবারও দেখতেছি, চিন্তা করেন এটা একটা দাঁত, এটা আবার গরুর দাঁত না, এটা একটা মানুষের দাঁত, ঠিক আছে? সো চিন্তা করেন এটা হচ্ছে আপনার দাঁত। সো এই দাঁতগুলোর মধ্যে দেখতেই তো পাচ্ছেন। সো আপনি চিন্তা করেন অনেক বেশি, অনেক বেশি আজে বাজে খাবার খান, কেমন? এই যে দেখেন এই দাঁতের যত্ন,
এই যে দাঁত। এবার দেখেন এই যে দেখেন চকলেট 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 চকলেট, মানে সারাদিন চকলেট ক্রিম ট্রিম খাচ্ছেন, যদিও বা এটা হচ্ছে মুখ থেকে মনে হচ্ছে বের হয়ে আসতেছে, আসলে তা না, এটা হচ্ছে আপনি খাচ্ছেন। সো খাওয়ার পর চকলেট খাওয়ার পর দেখছিলেন দাঁতের মধ্যে যে লেগে থাকে, কখনো খেয়াল করছিলেন? চকলেট, ভালো চকলেট টকলেট যদি খেয়ে থাকেন বা চকলেটই যদি খেয়ে থাকেন, যেগুলো হচ্ছে ডেইরি মিল্ক টাইপের বা একটু আঠালো টাইপের, দাঁতের মধ্যে সেই চকলেট গুলো কিন্তু লেগে থাকে, ঠিক আছে? তো এই যে দাঁতের মধ্যে যে লেগে থাকে, তার পরবর্তীতে দেখেন দাঁতের মধ্যে লেগে থাকলে কিন্তু বিভিন্ন রকম ব্যাকটেরিয়া অ্যাটাক করে, এই বিভিন্ন রকম ব্যাকটেরিয়া অ্যাটাক করে। এখানে আবার করোনা ভাইরাসের ভুলে এখানে মধ্যে হচ্ছে গিয়ে করোনা ভাইরাসের ছবি দিয়ে দিছে, দাঁতের মধ্যে নাকি করোনা ভাইরাস থাকে। হ্যাঁ, তো এটা মজা করে, আসলে অনেক রকম ব্যাকটেরিয়া বোঝানোর জন্য এখানের মধ্যে আমার দেয়া হয়েছে যে অনেক রকমের আসলে ব্যাকটেরিয়া থাকে। তো এই ব্যাকটেরিয়া গুলো কি করে বলতো বাবা? এই ব্যাকটেরিয়া গুলো দাঁতের আসলে ক্ষয় করে ফেলে, ঠিক আছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার 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 এটা এই এরকম দাঁত আমার না বাবা, আমার দাঁতের প্রশংসা সবাই করে, ঠিক আছে? ফারদিন ভাইয়ার দাঁত এত সস্তা না যে ছবি তুলে আমি এখন পড়াচ্ছি। রে বাবা রে বাবা, বলে ফারদিন ভাইয়ার দাঁত শখ কত। তারপর হচ্ছে গিয়ে তোমার আমার দাঁতে মানে আমার লবণ, কি বলে আমার লবণ, আমার হচ্ছে টুথপেস্টের মধ্যে লবণ আছে, ঠিক আছে? সো আমার দাঁত এরকম না। সো দেখেন দেখেন আপনার সেই সকল ফ্রেন্ডকে মেনশন দেন যাদের দাঁত থেকে গন্ধ বের হয়, তার মানে তাদের দাঁতের মধ্যে এইসব ব্যাকটেরিয়া থাকে বা পাওয়া যায়। সো এই ব্যাকটেরিয়া গুলো কিভাবে কাজ করে আমরা এইটা একটু দেখবো। হ্যাঁ, আপনার ওই সকল ফ্রেন্ড যাদের সকালে কলেজে স্কুলে গিয়ে দেখেন মুখ দিয়ে গন্ধ বের হচ্ছে, তাদের মুখের ভিতরে এরকম ব্যাকটেরিয়া থাকে। সো দেখেন, দেখছেন ওরে সবগুলোতে লাভ দিয়ে দিছে, ওরে বাবারে বাবারে বাবা। এই যে চকলেট, এই চকলেটের মধ্যে দেখেন একটা ব্যাকটেরিয়া, এই যে চকলেটের মধ্যে দেখেন ব্যাকটেরিয়া, এই চকলেটের মধ্যে দেখেন ব্যাকটেরিয়া, চকলেটের মধ্যে দেখেন ব্যাকটেরিয়া, এই যে চকলেটের মধ্যে দেখেন কি বাবা বলতো, ব্যাকটেরিয়া। সো সবগুলোর মধ্যে আপনি মনে করেন না লাভ, লাভ মানে হচ্ছে ব্যাকটেরিয়া থাকতে পছন্দ করে চকলেটের মধ্যে। সো দাঁতের মধ্যে যখন থেকে যাবে না ব্যাকটেরিয়াটা, সো দিন শেষে তখন কি হয়ে যাবে যে আপনার দাঁতের মধ্যে এইগুলো আসতেছে কোথায় থেকে, বিভিন্ন রকম চকলেট থেকে। তাহলে এইগুলো কি করবে এখন দেখেন, এই যে এইগুলো কিন্তু প্রত্যেকে এসিড না বলতো, এগুলো এসিড কি না? দাঁতের যে জার্ম গুলো থাকে, দাঁতের মধ্যে যে ময়লা গুলো থাকে, সেইগুলোকে এসিড নাকি ক্ষার বলো? বলো 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 বলো। আচ্ছা, তোমাদের কি ভাল লাগতেছে এইরকম অ্যানিমেশন দেখে পড়তে দাঁতের মধ্যে কিভাবে থাকে? ভাল লাগতেছে নাকি অ্যানিমেশন গুলো পাঁচ করে শুধুমাত্র লাইন পড়াবো বলো তো? আমার অনেক অ্যানিমেশন আছে আজকের ক্লাসে, মানে আজকের ক্লাসের মধ্যে কিন্তু বইয়ের মধ্যে দেখতে গেলে শুধু পড়া আর পড়া। আমি চেষ্টা করছি সবগুলো পড়া ছবি আকারে, ভিডিও আকারে, অ্যানিমেশন আকারে দেখানোর জন্য। অনেক কষ্ট করে সংগ্রহ করে বসে বসে দিনরাত পরিশ্রম করে কিন্তু এইগুলো বানানো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তার মানে চকলেট মানেই হচ্ছে এইসব জার্ম থাকে, এবং এই যে জার্ম গুলো থাকে, এই জার্ম গুলোর মধ্যে কি থাকে? অ্যাসিড। তার মানে বুঝতে পারতেছেন আমি একটু আগে যে বললাম যে এইগুলোর মধ্যে অ্যাসিড থাকে। সো এই অ্যাসিড গুলো মারার জন্য, এই অ্যাসিড গুলোকে প্রশমিত করার জন্য, আপনার জার্ম গুলোকে নষ্ট করে ফেলার জন্য কি করতে হয়? এই যে দেখেন, এই যে দেখছেন 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 দাঁতের অবস্থা দেখছেন, দেখেন দেখেন আপনার মেনশন দেন, এই যে দেখেন দাঁতের এনামেল ক্যালসিয়াম যৌগ ক্ষয়। কে ক্ষয় করতেছে? কে ক্ষয় করতেছে? আসলে ক্ষয় করতেছে ওই সকল ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার মধ্যে কি আছে? অ্যাসিড আছে। এই যে মেনশন ইওর ফ্রেন্ড, যেসব দাঁত এরকম মার্কা, ঠিক আছে? আপনাদের ক্লাসের মধ্যে আমি কখনো হচ্ছে কোন রকম ইমপ্রেশন দিতে গেলে আগে 10 বার ভাবতে হয়, কখন জানি কে করে আসি, কি সুন্দর ছবি তুলে দিয়ে দিছি, আর যে আমি এভাবে একটু ইনোসেন্ট ভাবে আসি সেটার ছবি কখনোই আসলে যায় না। হ্যাঁ, সো দেখেন তার মানে হচ্ছে এইগুলো হচ্ছে প্রত্যেকটা জার্ম। সো এই জার্ম গুলো মারার জন্য কি করতে হবে? আরে জনগণ উত্তর দাও, এই জার্ম গুলো মারার জন্য কি করতে হবে? এইগুলো যেহেতু অ্যাসিড, তাহলে অ্যাসিডের সাথে যুদ্ধ করবে কে? স্বাভাবিকভাবে ক্ষার। সো অ্যাসিডের সাথে যেহেতু ক্ষার যুদ্ধ করবে, সো আমরা দেখি এবার দেখেন ব্যাকটেরিয়া। যে দেখো, আচ্ছা বন্ধুরা তোমরা কি জানো প্রায় মিষ্টি জাতীয় খাবার খেলে অনেকের দাঁতে ব্যথা হয়, এবং কারণ কি? আসলে মিষ্টি জাতীয় খাবার খাওয়ার মুখের ভিতরে ব্যাকটেরিয়া, দেখছেন এই যে ব্যাকটেরিয়া, যেটা ছবি আকারে দেখাইলাম, মিষ্টি জাতীয় চকলেট, মিষ্টি জাতীয় অন্য কিছু, ঠিক আছে? এই যে এত কিছু, এইগুলোর মধ্যে কি হয় বলেন তো? মুখের টক স্বাদ অনুভূত হয়। এই অ্যাসিড দাঁতের এনামেলকে ক্ষয় করে। তার মানে ব্যাকটেরিয়ার মধ্যে কি থাকে? এই অ্যাসিড থাকে।
সো এইগুলা কি করে কি এনামেল, মানে আমি আবার ক্যালামেল বলছি, এনামেলকে ক্ষয় করে ফেলে। ঠিক আছে, বোঝা গেছে? আমার কথা বোঝা গেছে? এক্স্যাক্টলি। তার মানে এখন দেখেন এই যে লাইনটুকু দেখেন, আপনারাই চিন্তা করেন, শুধুমাত্র এই লাইনটুকু বোঝানোর জন্য এতক্ষণ কতগুলো অ্যানিমেশন করে বুঝাইলাম। এইবার দেখেন এখন দেখেন, আসুন আমরা এখন জার্ম করে দিব ধ্বংস, জার্মের বংশ করে দিব ধ্বংস। এই যেগুলো জার্ম দেখতে পাচ্ছেন, সো এই জার্মের বংশ কিভাবে ধ্বংস করা যাবে? এই যে দেখেন, দেখছো, এই যে দেখো দেখো দেখো, ব্রাশ করতেছি চলে যাচ্ছে, দেখছো 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 দেখছো, মজা লাগতেছে? দেখো দাঁত ব্রাশের মাধ্যমে কিভাবে চলে গেল। আরেকবার দেখতে চাও? দাঁত ব্রাশের মাধ্যমে কিভাবে আমরা পরিষ্কার করলাম? এই যে দেখো, আমাদের কিন্তু আগে থেকে কিন্তু অনেকগুলো তো। এই যে দেখো, চলো দাঁতের যত্ন করব। দেখো ভালো করে দেখো, দাঁতটা আসলে ব্রাশ করব এখন। দাঁতটা কিভাবে ব্রাশ করব? এই যে দেখো, দাঁতের মধ্যে ব্যাকটেরিয়া আসবে। দেখো ব্যাকটেরিয়া আসছে, এখন আস্তে আস্তে কি হবে? এই যে দেখো, ব্রাশ করতেছি, দেখো একটু সরে গেলাম, এই যে দেখো দেখো, দেখছো? এখন দাঁত পরিষ্কার, দাঁত তো পরিষ্কার, তাই না? টুথপেস্টের মধ্যে লবণ থাকলে ওই ক্ষারের যে শক্তিটা একটু কমে যায়, অতিরিক্ত পরিমাণ ক্ষার হইলে আসলে একটু ক্ষতিকারক। ঠিক আছে, সেই যে টুথপেস্টের মধ্যে যে লবণটা থাকে, সেই লবণটা হয় ক্ষারীয় লবণ। এগুলো পরবর্তীতে আমরা পড়বো ইনশাল্লাহ। এই যে দেখেন, এবার দাঁত হবে কি ঝকঝকা মচমচা। এই যে দেখো, এই যে কই গেল, এই দাঁত চকচক করে, এই যে দেখো, এই নিন দাঁত, এই যে দেখেন চকচক করতেছে, দেখছেন দেখছেন? আবারও দেখাচ্ছি, দাঁত কিন্তু এবার কি করতেছে? চকচক করতেছে। এই যে ভালো করে লক্ষ্য করো, দেখো, এই যে দেখো চকচক করতেছে, দেখছো? দাঁত পরিষ্কার হয়ে গেছে, দাঁত কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখো এখানের মধ্যে একটা ভিডিও আছে, ভিডিওটা দেখার চেষ্টা করো। দাঁড়াও, আচ্ছা ভিডিওটাকে আমি ছাড়বো, দেখবেন ভিডিওটা কিন্তু বেশ বড় সড়ো। ভিডিওটা যাস না বাবা। দেখো ভিডিওটা দেখতে চাও, দাঁত কিভাবে পরিষ্কার হয়? দাঁত কিভাবে পরিষ্কার হয় দেখতে চাও? আজকের কিন্তু পড়া সব এরকম পড়াশোনা, এরকম লাইন ধরে পড়াশোনা। দেখো আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাইতে চাই যে আসলে দাঁতগুলো কিভাবে পরিষ্কার হয়। দেখো ভালো করে দেখো, ভালো করে দেখো, এই যে দেখো, এটা একটা ভিডিওটা স্টার্ট করলাম, সবাই রেডি তো? এই যে দেখো, দেখো Our teeth help to break the food we eat into smaller pieces so that we can swallow and digest it properly. Teeth play an important role, and so it is very important to take good care of our teeth. In today's module, let us learn about how to take care of our teeth. ব্রাশ, এই যে পেস্ট, মানে ও চকলেট খাচ্ছে, এইগুলো খাচ্ছে, দেখেন এবার Get stuck in the places between the teeth. These bits remain in the mouth even long after a meal is over. Now let us look closer. ময়লা দেখছে যে, দেখো ব্যাকটেরিয়া, দেখছো? দেখো ব্যাকটেরিয়া, এই যে দেখো, দেখছো? এই যে জার্ম, দেখো। তার মানে ব্যাপারটা এখানে কি হইলো? দেখো তোমার ওই যে দাঁতের মধ্যে যে চকলেট গুলো আছে না, দাঁতের মধ্যে যে চকলেট বা মিষ্টি জাতীয় জিনিসপত্রগুলো, সেগুলো দেখো ওই জিনিসপত্রগুলো খাওয়ার জন্য বিভিন্ন রকম সুন্দর সুন্দর ব্যাকটেরিয়া চলে আসছে, তাই না? কিছু সুন্দর সুন্দর কি চলে আসছে? ব্যাকটেরিয়া চলে আসছে। তার মানে ব্যাপারটা ভালো করে লক্ষ্য করো। এবার এই যে ব্যাকটেরিয়া গুলো, এগুলোকে খেয়ে ফেলবে। তারপর দেখো, এই যে দেখো অ্যাসিডটা কি করলো, দেখছো? এই যে দেখছো দেখছো দেখছো, দাঁতটা কি হয়ে গেল? ওই অ্যাসিড গুলো কি হয়ে গেল? এই যে দেখো ক্যাভিটি, অ্যাসিড দেখো দাঁতের কি অবস্থা বানাই দিছে, দেখো
দেখো So, how to prevent cavities? তার মানে এটা কি তুমি কিভাবে রক্ষা করবা এবার দেখো Brushing our teeth properly can help us keep them clean and healthy. We must brush our teeth twice a day. Once in the morning দেখছো after getting up, and once at night before going. এখানের মধ্যে এই আপুটা যে কথাটা বলতেছে ওই আপু বলতেছে তার মানে কি বলেন তো দাঁত দুইবার ব্রাশ করতে হবে একবার হচ্ছে সকালবেলা এটা কি সকালবেলা একবার রাতের বেলা নয়তো বা কি হয় ব্যাকটেরিয়া অ্যাটাক করে ফেলে এবং ব্যাকটেরিয়ার মধ্যে কি থাকে ওই অ্যাসিড বাড়ায় দেয় দাঁতের মধ্যে যার কারণে কি হয়ে যায় দাঁতের মধ্যে ক্যাভিটি হয়ে যায় বাট তখন যদি আমি আসলে ব্রাশটা ইউজ করি তার মানে হচ্ছে কি বলেন তো তখন ওই যে দেখেন দাঁতটা দেখেন একদম কিউট হয়ে গেছে দেখো For proper cleaning, you must brush your teeth for at least 2 minutes. 2 মিনিট ধরে ব্রাশ করতে হয় সো আমার কিছু মানুষজন আছে সো Start by এই দেখেন cleaning the outer 2 মিনিট দাঁত ব্রাশ করতে বলছে আমরা তো এই পাশে একটা ঘষা দেই এই পাশে একটা ঘষা দেই শেষ and circular movements of the brush. Then open your mouth wide and start by cleaning the inner surface of the teeth of the lower and upper jaw with back and forth strokes. Now clean the biting surfaces of the teeth with back and forth stroke of the brush. Then rinse your mouth properly with water and make sure that you do not swallow the toothpaste. But it is not just brushing that will keep your teeth healthy. বুঝতে পারছেন এটা ভিডিও কি বুঝতে পারছেন তার মানে এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন টুথপেস্ট দিয়ে ব্রাশ করে থাকেন ওই ব্যাকটেরিয়া গুলো কি করে ফেলে বলেন তো ধ্বংস করে ফেলে আশা করি আপনারা বুঝতে পারছেন এবার অবশ্য ক্লিয়ার স্ক্রিনটা বড় হয়ে গেছে সো এইভাবে না ছাড়ি আমি আর থাক যেহেতু এটা একবার দেখে ফেলছেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন দেখেন এখন আমরা পরবর্তী পড়াশোনাতে যাব এখন আসেন দাঁতের যত্ন দেখেন এইবার আমরা রিডিং পড়বো What happened to the board? আচ্ছা দেখো দাঁতের যত্নে তার মানে হচ্ছে এর উপায় দাঁতের যত্ন করতে কি হলো নিয়মিত টুথপেস্ট দিয়ে ব্রাশ করা টুথপেস্ট ক্ষার জাতীয় তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ টুথপেস্টটা কোন জাতীয় এটা হচ্ছে ক্ষার জাতীয় যা মুখের ভিতরে উৎপন্ন জৈব অ্যাসিডকে প্রশমিত করে তার মানে মুখের ভিতরে কি থাকে মুখের ভিতরে থাকে অ্যাসিড আমি আবারও রিপিট করতেছি মুখের ভিতরে কি থাকে মুখের ভিতরে থাকে জৈব অ্যাসিড তার মানে অ্যাসিড তো দিন শেষে প্রশমিত করে দাঁতের এনামেলকে ক্ষয় থেকে রোধ করে তার মানে কি করে ওই যে দেখাইলাম একটু আগে যে দাঁতের হচ্ছে এনামেলটা ক্ষয় করে দেয় এটা আগে একটা ভালো দাঁত ছিল পরবর্তী এমন হয়ে ক্ষয় করে দেয় এই যে এমন ভাবে ক্ষয় করে দেয় হ্যাঁ তাই এটাকে বলা হয়েছে দাঁতের এনামেলকে ক্ষয় করে সেটাকে রোধ করে দেয় কে রোধ করে টুথপেস্টটা রোধ করে অনেকবার বলছি তাই মনে রাখবে বন্ধুরা নিয়মিত টুথপেস্ট দিয়ে ব্রাশ না করলে ডেন্টিস্টের কাছে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না আপনারা বুঝতে পারছেন দাঁতের যত্নের কাহিনী বুঝছেন তাহলে এবার আমি জমি বাড়িতে যাব জমি মানে হচ্ছে মাঠের মধ্যে পিএইচ এর কাহিনী পড়বো দাঁতের পিএইচ এর কাহিনী সবাই বুঝছেন কিনা মাঝে মাঝে মনে হয় যে আমার ভিতরের হচ্ছে এনার্জিটা ফুটা হয়ে যাচ্ছে এত জোরে জোরে চিল্লাই পড়ানো আচ্ছা কোনো সমস্যা নেই আপনারা যদি বুঝতে পারেন এতেই আলহামদুলিল্লাহ দাঁতের টুথপেস্টের কাহিনী কি বোঝা গেলে হাত তুলেন হ্যাঁ ভাই বুঝতে পারছি তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাব কেমন ঠিক আছে চলেন আমরা এখনই নেক্সট টপিকে যাই নেক্সট টপিক হচ্ছে কৃষি ক্ষেত্রে বলেন তো এটা কি বলেন কে বলতে পারবা এই জিনিসটা কি কৃষি ক্ষেত্রে আমরা এখন পিএইচ এর ব্যবহার করব বা ধারণা এতক্ষণ তো দাঁত নিয়ে আলোচনা করছি এখন আমরা আলোচনা করব হচ্ছে কৃষি ক্ষেত্রে এখন বলেন কৃষি ক্ষেত্রে যে আমরা পিএইচ নিয়ে আলোচনা করব বলেন আপনি বলেন বা আপনারাই বলেন সেটা হচ্ছে এই যে এই জায়গার মধ্যে যে জিনিসটা দেখতে পারতেছেন এটা কি আসলে এটা কি মুড়ি ভাজা নাকি চাল ভাজা বলেন এটা কি বলেন এটা কি তাতি বলেন এটা কি হইতে পারে বলেন এটা আসলে কি হতে পারে
আপনাদের বাসার আশপাশে আছে, বুঝছেন, গ্রাম কস্টিক সোডা, কস্টিক সোডা, আচ্ছা নিলাম। তারপর বেস, ভেরি গুড, বেস। সার, ভেরি গুড, সার, কোনো সমস্যা নেই। বাট দেখতে কিরকম বলেন তো? মনে রাখবেন এটা হচ্ছে চুন। আপনারা কখনো চুন, ও আপনাদের যারা দাদি বা নানিরা বেঁচে আছে দেখবেন তারা পান খায়, পানের সাথে চুন খায়। চুন কিন্তু এরকম দেখতে। চুন শুকায় গেলে, চুন যদি শুকায় যায় তখন কিন্তু এটা এরকম। তার মানে এটা হচ্ছে এক ধরনের সার, ঠিক আছে। চুন আসলে যেটা হচ্ছে কি আমরা বলতে পারি ক্যালসিয়াম অক্সাইড, যেটা হচ্ছে কি একটা বেস অথবা একটা ক্ষার বলতে পারি, একটা বেস অথবা একটা, এটাকে কি বলতে পারি বলতো বাবা? ক্ষার বলতে পারি, এটাকে বেস অথবা ক্ষার বলতে পারি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এটা চিত্র দেখে বুঝে নিলাম। এখন দেখো এই জায়গার মধ্যে, সেটা হচ্ছে দেখো কৃষি ক্ষেত্রে এটা একটা কি বলো, খুব সুন্দর একটা আছে কিন্তু অ্যানিমেশন। দেখেন এইগুলা কিন্তু বইয়ের মধ্যে এভাবে কিচ্ছু দেয়া নাই বাবা, আমার সাথে বোঝার চেষ্টা করেন তাহলে অনেক ইজি হয়ে যাবে পিএইচ এর ব্যাপার স্যাপার গুলো। এটা কি বলেন তো? কি দেখতে পারতেছেন এটা? এটা একটা গাছ না? এটা তো একটা গাছ আসলে। সো এই গাছটা যখন দেখেন তো, আপনারা বায়োলজিতে পড়ছিলেন না বলেন তো যে গাছ মাটি থেকে বিভিন্ন রকম জিনিসপত্র শোষণ করে? পড়ছিলেন কি পড়েন নাই? গাছ মাটি থেকে বিভিন্ন রকম উপাদান শোষণ করে। তার মানে এই যে মাটির মধ্যে বিভিন্ন রকম উপাদান থাকবে কি থাকবে না, সেটা ক্যালসিয়াম 2+ হইতে পারে, ম্যাগনেসিয়াম হইতে পারে, সেটা যে কোনো আয়ন হইতে পারে। বাট একটা গাছ যদি বেঁচে থাকে সে মাটি থেকে বিভিন্ন রকম আয়ন শোষণ করে। চিন্তা করেন ক্যালসিয়াম 2+ শোষণ করতে পারে, বা আয়রন প্লাস, মানে আয়রন বলতে ফেরাস আয়ন বা ফেরিক আয়ন, ক্যালসিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, সোডিয়াম আয়ন, এইগুলো শোষণ করে। সো সে যদি ওই আয়নগুলো না পায়, যেমন আপনি যদি খাবার না পান এমন হয়ে যাবেন, সেম ভাবে যদি গাছও তার ওই আয়নগুলো মাটিতে না পায় ও এমন হয়ে যাবে। বুঝতে পারছেন আমার কথা? তার মানে এটা একটা গাছ, দেখেন গাছের মধ্যে কি কি আয়ন থাকে? আয়রন 2+, ক্যালসিয়াম 2+, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম 2+। এই যে এই আয়নগুলো হচ্ছে মাটির মধ্যে থাকে। আমি আবারও রিপিট করতেছি, আমি এখান থেকে যে পোল টোল দেয় না, এই যে দেখেন ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম 2+, চারটা আয়নের নাম মুখস্থ করতে হবে। পরীক্ষায় চলে আসবে। জমিতে কয় ধরনের উপাদানের কথা বলছি? জমিতে কয় ধরনের উপাদানের কথা বলছি? 4 ধরনের উপাদান। জমির মধ্যে 4 ধরনের উপাদান আছে, 4টাই মনে রাখবেন। একটা কি? একটা হচ্ছে আয়রন 2+, একটা হচ্ছে ক্যালসিয়াম 2+, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, আর একটা হচ্ছে পটাশিয়াম 2+। এই 4টার নাম মুখস্থ, ঠুটস্থ, কণ্ঠস্থ করে রাখতে হবে যে মাটি থেকে আসলে গাছ কোন আয়নগুলো শোষণ করে। সুতরাং সেইগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। এখন দেখছেন এটা মানে বুঝছেন? এই যে দেখেন এভাবে দেখানোর অর্থ কি? মাটি থেকে এরা শোষণ করে নিচ্ছে, মাটি থেকে এরা শোষণ করে দিচ্ছে। ভেরি গুড। এই যে এ ম্যাগনেসিয়াম, কে, এমজি, চপস, আর সমস্যা নেই, আপনি এই 4টা মনে রাখেন তাও এনাফ, ঠিক আছে। এই যে গাছ শোষণ করে, ভালো কথা। আর মেইন জিনিস হচ্ছে কোন জিনিসটা সব থেকে, আপনারা বলেন তো মাটি থেকে 4টা উপাদানের মধ্যে সব থেকে বেশি কোনটা শোষণ করে? বলেন আপনারাই বলেন, আপনারাই বলেন সব থেকে বেশি কোনটা শোষণ করে? বলেন সব থেকে কোনটা বেশি পরিমাণে শোষণ করে? এখানে 4টা দেখা যাচ্ছে, গাছটা মাটি থেকে সব থেকে বেশি কোনটা শোষণ করবে এটা বলেন দেখি, কেউ বলতে পারেন কি না? সেই চপস, আরে সেরা, আপনারা অনেক ভালো স্টুডেন্ট। ক্যালসিয়াম 2+, সব আয়ন আকারে শোষণ করে, তাই প্লাস বলাটাই বেশি শ্রেয় অথবা ভালো। কোনটা শোষণ করে বলো? ভেরি গুড, ক্যালসিয়াম। আমরা এখানে উত্তর দেখি, পটাশিয়াম কে বলতেছে। দেখেন এখানের মধ্যে আপনারাই দেখেন, এই যে দেখেন, বলেন তো কোনটা সব থেকে বেশি শোষণ হয়েছে? উত্তরটা আপনারাই বলেন, এটা দ্বারা পার্সেন্টেজ বোঝানো হচ্ছে। বলেন, আপনারাই বলেন কোনটা সব থেকে বেশি শোষণ হয়েছে? বলেন সব থেকে বেশি কোনটা? বলেন এখানের মধ্যে কোনটা সব থেকে বেশি মাটির এই যে এইখানের মধ্যে শোষিত হবে? বলেন সব থেকে বেশি কোনটা হবে? বলেন সব থেকে বেশি কোনটা দেখা যাচ্ছে? পটাশিয়াম না?
সব থেকে বেশি কোনটা দেখা যাচ্ছে? পটাশিয়াম দেখা যাচ্ছে। দেখেন তারটা প্রায় ভরা, তার মানে সব থেকে বেশি যেই উপাদানটা সে নেয়, দেখেন এখানে পুরাটা দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন কত দূর, 100%-এর মধ্যে কতটা সে আসলে টানে। মানে ব্যাপারটা এখানে এমন যে মাটি থেকে সব থেকে বেশি পরিমাণে উদ্ভিদ যেই আয়নটা টানে সেটা হচ্ছে 1 নম্বরে অবস্থান হবে পটাশিয়াম। 2 নম্বরে কে অবস্থান করবে? এই যে দেখেন 2 নম্বরে অবস্থান করবে ক্যালসিয়াম। 3 নম্বরে কে অবস্থান করবে? 3 নম্বরে হচ্ছে আয়রন। এবং 4 নম্বরে কে অবস্থান করবে? ম্যাগনেসিয়াম। 4 নম্বরে কে অবস্থান করবে বলতো বাবারা? ম্যাগনেসিয়াম অবস্থান করবে। সবাই কি বুঝতে পারছো? খাতার মধ্যে তোলা হইছে? বলো। ভেরি গুড। আচ্ছা, এটা দ্বারা কি বোঝাচ্ছে বলো? এটা দ্বারা কি বোঝাচ্ছে? দেখো, এটা দ্বারা কি বোঝাচ্ছে বলো তো? দেখো, এই যে দেখো, এখন স্বাভাবিকভাবে আপনার মাটি, এই জায়গার মধ্যে যে মাটি আছে, মাটিটা অ্যাসিডিও নাকি ক্ষারীয়, এটা আগে বোঝাবো। সো এই যে দেখেন পিএইচ এর মান 7 এর থেকে কমে গেল, তার মানে আমাকে বুঝতে হবে এখন মাটির যে মানটা সেটা হচ্ছে অ্যাসিডিক অবস্থায় চলে আসছে। সো অ্যাসিডিক অবস্থায় চলে আসার কারণে গাছটা দেখেন মরে গেছে। দেখেন আমি আবারও রিপিট করতেছি, আগের চিত্রটা দেখেন, আগের চিত্রটা দেখেন বাবা, গাছটা দেখেন কত সুন্দর সবুজ আছে। এই যে আগের চিত্রটা দেখেন, এই যে দেখেন গাছটা দেখেন কত সুন্দর সবুজ আছে আমার এই জায়গায়, গাছটা দেখেন কত সুন্দর সবুজ আছে। বাট পিএইচ যদি বেশি হয়ে যায়, আমি আবারও রিপিট করতেছি, পানি মাটির যে পিএইচটা যদি বেশি হয়ে অ্যাসিড হয়ে যায়, বেশি অ্যাসিডিও হয়ে যায়, তার মানে ব্যাপারটা কি হবে বলেন তো? এই গাছটা না মরে যাবে, এই গাছটা কি হবে? মরে যাবে। তার মানে এই যে দেখেন বেশি অ্যাসিড, এই যে দেখেন আমি এখানে বুঝাইলাম যে বেশি অ্যাসিডিও। সো বেশি অ্যাসিডিও হইলে কি হবে? এই যে দেখেন গাছ মরে যাবে। বাট দিন শেষে আপনার এইখানের মধ্যে এখন অনেক অ্যাসিড, দেখেন এই জায়গার মধ্যে এখন অনেক অ্যাসিড। বলেন তো গাছটাকে বাঁচানোর জন্য আমরা কি দিতে পারি? আপনারাই বলেন, আপনারাই বলেন যে এখানে গাছটাকে বাঁচানোর জন্য আমরা কি দিতে পারি? বলো। বলো 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 বলো, কি দিতে পারি? বলো কি দিতে পারি? বলো। আমরা আমরা এই জায়গার মধ্যে যেহেতু অ্যাসিড আছে, তার মানে আমরা এখানের মধ্যে বেস দিতে পারি। আচ্ছা যদি বেস দেই তাহলে কি হবে? দেখেন অতিরিক্ত অ্যাসিডের কারণে গাছ মরে যায়। সো অতিরিক্ত অ্যাসিড হবার কারণে যদি গাছটা মরে যায়, তো স্বাভাবিকভাবে আমরা কি করব? এই জায়গার মধ্যে ভালো করে লক্ষ্য করেন, এই জায়গার মধ্যে ভালো করে লক্ষ্য করেন, এই জায়গার মধ্যে ভালো করে লক্ষ্য করেন, সেটা হচ্ছে এই যে দেখেন আমরা কিছু ক্ষার দিব। ভালো করে বুঝেন, আমরা কিছু ক্ষার দিব। ক্ষার মানে কি? ক্ষার মানে হচ্ছে যে আপনার সেখানে চুনা পাথর দিয়ে দিবেন, ক্যালসিয়াম অক্সাইড দিয়ে দিবেন। দেখেন আপনি এখানে ক্যালসিয়াম অক্সাইড দিবেন, এই যে দেখেন এই যে পড়তেছে পড়তেছে, আপনি এগুলো ক্যালসিয়াম অক্সাইড দিয়ে দিলেন, তার মানে গাছটা আবার বেঁচে গেল। তার মানে আপনার ফসলের মধ্যে যদি অতিরিক্ত পরিমাণ অ্যাসিড চলে আসে, তাহলে আপনি কি দিয়ে দিবেন? আপনি বাহির থেকে ক্ষার দিবেন। ক্ষার দিবেন অর্থাৎ কি দিবেন? ক্যালসিয়াম অক্সাইড দিবেন। কি দিবেন বলেন তো? ক্যালসিয়াম অক্সাইড দিবেন। কি দিবেন? ক্যালসিয়াম অক্সাইড দিব। ঠিক আছে, ঠিক আছে। পরবর্তীতে দেখেন ক্যালসিয়াম অক্সাইড দিয়ে দিলে কি হবে বলেন তো? পানির পিএইচটা আগের মতো ঠিক হয়ে যাবে। আচ্ছা এখানে দেখি একটু, এটা তো ছবি দিয়ে দিছে। আচ্ছা এই 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 এটা ভিডিও না? এটা ভিডিও হইলে তো খুবই ভালো। এক্স্যাক্টলি। দেখো এটা হচ্ছে ফসল, এইগুলো দেখো ফসল, উপরের মধ্যে ফসল, মাটির নিচে দেখো, মাটির নিচে কি আছে বলতো? হাইড্রোজেন হাইড্রোক্সাইড। গাভীটা সে কাজ সেরে দিছে, হ্যাঁ।
সো গাভীটা যখন কাজ সেরে দিছে তার ইউরিয়া কি হইছে ফসলের মধ্যে আসছে, এই যে দেখো ইউরিয়া NH4+। সো NH4+ এসে কি করবে বলেন তো, এটা একটা বেস, ক্ষারের পরিমাণ বাড়াই দিবে। দেখো এই যে দেখো দেখো আগে দেখো তারপর বুঝাই দিব। এখান থেকে আমি আচ্ছা ইয়েস, অ্যাসিড বৃষ্টির পানিও অ্যাসিডিক। অতিরিক্ত পরিমাণ খাদ দিলে আবার ফসলের ক্ষতি হবে, অতিরিক্ত পরিমাণ খাদ দেওয়া যাবে না। Build-up of this organic matter with its organic acids can acidify the soil as carboxylate functional groups dissociate and release hydrogen ions. দেখতেছেন, দেখেন Is to apply lime to the soil. Liming soil raises soil pH by consuming hydrogen ions. A major constraint to plant production on strongly acid soils can be aluminium toxicity and manganese toxicity. Both are more soluble at low pH. pH এর মান তো চেঞ্জ হবেই। Aluminium dissolves into the soil solution as aluminium that is taken up by the plant, causing root deformation and stunted plant growth. আচ্ছা দেখেন becomes very strongly acidic. Biological activity, soil structure and nutrient toxicity. আপু আরো কতক্ষণ বলবেন আপনি, চুপ হন না। Challenges to productive. হ্যাঁ বুঝছি তো, বুঝছি, ঠিক আছে চুপ হইছে। চলেন এবার আমি বুঝাই দিব, ভালো করে বুঝেন, আমি বুঝাই দিব এবার। দেখেন এই জায়গার মধ্যে হয়েছে কি, আপনারা কি কখনো কখনো একটা জিনিস বলি, কখনো দেখছিলেন যারা গ্রামের মধ্যে চাষাবাদ করে ফসলের উৎপাদন বাড়ানোর জন্য, ফসলের বাড়ানোর জন্য কি করে বলতো, ফসলের মধ্যে কখনো গোবর দেয়া দেখছো? গোবর 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 তো চিনোই সবাই, গোবর তো চিনোই। আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো তো, সেটা হচ্ছে গরুর যে গোবর আছে, গরুর যে গোবর আছে সেই গোবরটা কি আসলে তোমরা কখনো মাটিতে দেয়া দেখছো? কখনো মাটিতে দেওয়া দেখছো? তোমাদেরকে কিচ্ছু বুঝতে হবে না এই ভিডিওটা, আমি বুঝাই দিচ্ছি, আমি নিজেও বুঝি নাই অনেক কিছু। সো সেই জিনিসগুলো আসলে মোচ করে বুঝাই দিচ্ছি। মাটির পিএইচ এর মান আসলে স্বাভাবিকভাবে স্ট্যান্ডার্ড মানে মাপতে হয়, এটা ডিপেন্ড করতেছে বিভিন্ন এলাকার মাটির উপর। হ্যাঁ আমার এই এলাকার মধ্যে মাটির একটা পিএইচ হইতে পারে, তোমার এলাকার একটা পিএইচ হইতে পারে, এই জন্য বিভিন্ন বড় বড় প্রজেক্ট করার আগে মাটি পরীক্ষা করা হয় কতটা আসলে স্ট্যান্ডার্ড ফসল হবার জন্য। দেখো সো এখানে চিন্তা করো, এখানে যে হাইড্রো অক্সাইড এবং এই জায়গার মধ্যে যে হাইড্রো অক্সাইড এবং যে হাইড্রোজেন আয়ন দেওয়ার কারণ হচ্ছে মাটি, এই উপরের এই জিনিসগুলো দেখতেছো না, উপরের এই জিনিসগুলো হচ্ছে ফসল, আর এই যে এইটা দেখতেছো এটা হচ্ছে সূর্য, ঠিক আছে? সো এই যে ফসলের নিচে দেখতেছো যে হাইড্রোজেন হাইড্রো অক্সাইড, হাইড্রোজেন হাইড্রো অক্সাইড, এগুলো হবার কারণ হচ্ছে যে মাটিটার মধ্যে আসলে অ্যাসিডও থাকে, মাটিটার মধ্যে আসলে ক্ষারও থাকে। সো এখন দেখো যে অ্যাসিড কোন জায়গা থেকে আসলো বা ক্ষার কোন জায়গা থেকে আসলো। দেখো এই যে দেখো এইখানের মধ্যে বললো মাটি স্বাভাবিকভাবে পিএইচ থাকে 7, স্বাভাবিকভাবে মাটির পিএইচ হচ্ছে কি 7। তার মানে দেখো আপু একটু বেশি কথা বলে, আল্লাহ আপু তো রাগ করলো নাকি? আপু বলেন। দেখো 7, হ্যাঁ দেখেন এবার আসল কাহিনী আসবে। ওই যে গোবর ফেলি, তারপর দেখেন কিভাবে কি হয়। এই যে গরুর গোবর সরাসরি ফেল দিছি আমরা, গরুর গোবর আমরা হচ্ছে সরাসরি ফেল দিছি। সো গোবরের মধ্যে কি থাকে? ইউরিয়া বা ইউরিক অ্যাসিড বা হচ্ছে ইউরিয়া তো থাকে, ইউরিয়া তো বুঝেন। এই যে দেখেন ইউরিয়ার সংকেত কি NH4, সেটা কি হয় মাটির মধ্যে আসে, মাটির মধ্যে এসে এই ইউরিয়াটা হাইড্রোজেন প্লাসের মান বাড়ায় দেয়।
সো ইউরিয়া মানে NH4+, অ্যামোনিয়াম আয়ন সেটা কি করে H+ এর মান বাড়ায় দেয়, যার কারণে কি হয় সে অ্যাসিড মাটির মধ্যে যদি বেশি অতিরিক্ত পরিমাণ ক্ষার চলে আসে তখন সেটাকে সে প্রশমিত করে দেয়। কথা কি বুঝতে পারছেন? পরবর্তীতে আসলে সেখান থেকে গাছপালার কি হয় বলেন তো বেড়ে যায়। আসলে ভিডিওটা অনেক বেশি হচ্ছে বড় এবং মানে আনক্লিয়ার, মানে হচ্ছে ক্লিয়ার না আসলে, যার কারণে আর দেখাইলাম না। ঠিক আছে, এটা গেল হচ্ছে গোবরের কাহিনী। এই যে আমি একটু আগে যে আয়নের কথা বললাম মনে আছে, আয়রন 2+, ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, পটাশিয়াম 2+। সো এই যে আয়নগুলো আছে এই আয়নগুলো কি হয় বলেন তো উর্বরতা হ্রাস পায় ইত্যাদি শোষণ করে। ধাতব আয়ন যেমন পুষ্টির জন্য মাটি থেকে বিভিন্ন রকম শোষণ করে, যার ফলে মাটির উর্বরতা অম্লত্ব বেড়ে যায়, তাই মাটির উর্বরতা বৃদ্ধির জন্য অম্লত্ব কমাতে হবে, ক্ষারীয় পদার্থ চুন ব্যবহার করতে হবে, অম্লত্বকে প্রশমিত করতে হবে। এটা জাস্ট এই যে এতক্ষণ ধরে যা পড়লাম যে আমার এই জিনিসগুলো কি করবে, এই জিনিসগুলো নির্দিষ্ট পরিমাণ শোষণ করতে হবে। ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে চুন, যারা বুঝেন না পার্থক্য, ক্যালসিয়াম কার্বনেট এটা হচ্ছে চুনা পাথর, আমি আবারও রিপিট করতেছি চুনা পাথর। আর এই যে ক্যালসিয়াম অক্সাইডটা পাচ্ছেন এটা কি বলেন তো বাবা, এটা হচ্ছে চুন। দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এইটাই, একটা হচ্ছে চুনা পাথর আর একটা হচ্ছে চুন। এই যে দেখেন এইগুলো কি হয় অম্লত্ব বৃদ্ধি করে, যার কারণে বাহির থেকে আপনি কি দেন বলেন তো, বাহির থেকে আপনি বিভিন্ন রকম ক্ষার প্রয়োগ করেন। দেখো এখন আমরা এই যে আমরা যে বিভিন্ন রকম জিনিসপত্র পড়লাম, যে অ্যাসিডিক এবং ক্ষারীয়, আমি আবারও রিপিট করতেছি, প্রথম পড়ছি হচ্ছে দাঁতের যত্নের জন্য আমরা কি কি করব এটা করছি। দ্বিতীয়তে হচ্ছে গিয়ে তোমার আমরা পড়ছি কি বলেন তো বাবারা, আমরা দ্বিতীয়তে পড়লাম একটা আপু এসে পড়াইলো যে আমাদের ফসলের মধ্যে আসলে কোন আয়নগুলো থাকে, কোন আয়নগুলো বেশি হয়ে গেলে তখন কি করব, এটা পড়লাম। এখন আমরা যেটা পড়বো এটা কি বলেন তো, এটা হচ্ছে সল্ট অথবা এটা হচ্ছে লবণ। এখন আসেন আমরা ওই ময়ে ময়ে বাদ দিয়ে এখন মনোযোগ দেন, ঠিক আছে? জীবনটা আপনার ময়ে হয়ে যাবে, 2 দিন পর জীবন যৌবন আপনার ময়ে হয়ে যাবে, ঠিক আছে? এখন আসেন লবণ নিয়ে পড়াশোনা করি, আসেন। আচ্ছা ভালো করে লক্ষ্য করেন, লবণটা কোন জায়গা থেকে আসে বলেন তো বাবা, এই লবণটা কোন জায়গা থেকে আসে বলেন, লবণ কোন জায়গা থেকে আসে? লবণ আসে অ্যাসিড এবং ক্ষার, এই দুইটা যদি বিক্রিয়া করে, বিক্রিয়া করার পরবর্তীতে যে জিনিসটা উৎপন্ন করবে সেটাকেই আসলে আমরা কি বলবো, লবণ বলবো। যেমন আমি আপনাদেরকে বলতে পারি, ধরেন আমার একটা বেস বা ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড এবং একটা অ্যাসিড HCl যদি বিক্রিয়া করে, তার মানে এই যে প্রথম পোর্শনটা সোডিয়াম আর এখানের যে ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড, কি বললাম, সোডিয়াম ক্লোরাইড, এবং কি এই যে হাইড্রোজেন এবং এই যে হাইড্রোক্সাইড, এটা মিলে কি গঠন করবে, পানি গঠন করবে। তার মানে ব্যাপারটা হচ্ছে যে এই জায়গার মধ্যে দেখেন লবণ পাইলাম, সোডিয়াম ক্লোরাইড যে একটা লবণ এটা জাতির সবাই জানে। যদি কখনো প্রশ্ন আসে যে লবণ কোথায় থেকে পাওয়া যায়, তাহলে উত্তরটা কি হবে, উত্তরটা হবে অ্যাসিড এবং ক্ষার যদি বিক্রিয়া করে তার ফলে আসলে কি পাওয়া যায়, লবণ পাওয়া যায়। এই যে বঙ্গোপসাগর থেকে লবণ আসে, ভালো কথা, তো ওই লবণটা কোত্থেকে আসে বলতো, ওইটা তো আসলে প্রাকৃতিক ভাবে তৈরি হওয়া লবণ, তাই না? আচ্ছা চলেন আসেন পড়ি। এই যে দেখেন অ্যাসিড আর ক্ষার, এই যে দেখেন অ্যাসিড এবং ক্ষার পরস্পরের ধর্মটা প্রশমিত করে কি উৎপন্ন করে, লবণ উৎপন্ন করে। মূলত অ্যাসিডের ঋণাত্মক আয়ন অর্থাৎ অম্লীয় মূলক এবং ক্ষারের ধনাত্মক আয়ন অর্থাৎ ক্ষারীয় মূলক মিলে আসলে এটা তৈরি করে। যেমন এটা দেখেন, এটা একটা কি, এটা একটা অ্যাসিড এবং এটা একটা কি, এটা একটা বেস। তার মানে এই দুইটা যদি বিক্রিয়া করে, এই বিক্রিয়া করার পর দেখেন ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে। তার মানে এখানে কি উৎপন্ন করছে, এরা হচ্ছে লবণ তৈরি করছে। কি উৎপন্ন করছে, লবণ তৈরি করছে। আচ্ছা দরকার নাই এটা। এখন দেখেন দেখেন এটা এই যে আবার পিএইচ এর মধ্যে ফিরে আসলাম, বলেন তো পিএইচ এর মান আবারও চলে আসলাম হচ্ছে আমরা হচ্ছে ক্ষেত খামারির মধ্যে, ঠিক আছে? দেখেন একটা ছোট্ট করে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে দেখেন পিএইচ এর মানে এই ব্যাকটেরিয়া গুলো কখন আসে বলেন, এই ব্যাকটেরিয়া গুলো কখন আসে, যখন পিএইচ এর মানটা কমে যায়। যখন পিএইচ এর মানটা কমে যায়
তখন আমার কি হয়ে যায় বলেন তো, ক্ষেতের মধ্যে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া অ্যাটাক করে, এবং ব্যাকটেরিয়া যদি অ্যাটাক করে, আপনারা একটু আগে পড়ছেন, বলেন তো ব্যাকটেরিয়া অ্যাটাক করলে ক্ষেতের মধ্যে কি দিতে হবে? ব্যাকটেরিয়ার মধ্যে কি থাকে, অ্যাসিড নাকি বেস? বলেন, একটু বলেন। বলেন 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 বলেন। বৃষ্টির পানি অ্যাসিড হলে গাছ মারা যায় না। ভেরি গুড। শুনেন, অ্যাসিড তো বৃষ্টির পানিতে অ্যাসিড, আমাদের শরীরের মধ্যেও তো অ্যাসিড বৃষ্টি পড়ে, ঠিক আছে? এখন ব্যাপার হচ্ছে যে শরীরের মধ্যে যদি অ্যাসিড বৃষ্টি পড়ে, সেই অ্যাসিডের শক্তিটা অনেক বেশি থাকে না। হ্যাঁ, অ্যাসিড ক্ষার দুইটা থাকে, বলতে দুইটা আগে মিলিত হয়ে আসলে লবণটা উৎপন্ন করে সমুদ্রের পানি থেকে। আর একটা জিনিস, সেটা হচ্ছে আপনি যে বললেন গায়ের মধ্যে যদি অ্যাসিড বৃষ্টি পড়ে বা গাছপালা কেন মারা যায় না, সেটা অ্যাসিডের শক্তি যে এত বেশি অ্যাসিডের শক্তি থাকে না, যার কারণে এত বেশি অ্যাসিডের শক্তি না থাকার কারণে গাছপালা মারা যায় না, বাট গাছপালার ক্ষতি হয় বাট মারা যায় না। কেন? কারণ অ্যাসিডের শক্তি অতটা বেশি থাকে না আসলে, বাট কিছু কিছু সময় কিন্তু মারাও যায়। বোঝা গেছে আমার কথা? আচ্ছা, ভেরি গুড। এখন ভালো করে লক্ষ্য করেন, সেটা হচ্ছে যে এই জায়গার মধ্যে ভালো করে লক্ষ্য করেন, এইটা যখন অ্যাসিড হয়ে যাচ্ছে, তার মানে মাটিটার অবস্থা যখন অ্যাসিড হয়ে যাবে, তখন এই ব্যাকটেরিয়া গুলো অ্যাটাক করবে। সো ব্যাকটেরিয়া গুলো যদি আমার অ্যাটাক করে এই গাছটার মধ্যে, এই ব্যাকটেরিয়া গুলো যদি অ্যাটাক করে গাছের মধ্যে, তখন আমাকে কি করতে হবে বলতো? আমাকে পিএইচটা বাড়াই দিতে হবে। মানে হচ্ছে পিএইচটা বাড়াই দেওয়া মানে কি করা? আমার গাছের মধ্যে আসলে বিভিন্ন রকম, দেখেন এখানে মরে গেছে, দেখেন এই যে দেখেন ক্ষার দিয়ে দিলেন। কি দিয়ে দিলেন? ক্ষার দিয়ে দিলেন। যার কারণে আপনার কি হয়ে যাবে? আপনি যদি ক্ষার প্রডিউস করে ফেলেন, যার কারণে আপনার কি হবে? এই যে দেখেন, এই যে এইগুলো মরে যাবে, সবগুলো একটু একটু করে মরে যাবে, মরে গিয়ে গাছটা আসলে আবার জীবন্ত হয়ে যাবে। এখন দেখেন আমাদের কিছু পিএইচ এর মান জানা প্রয়োজন। আমাদের কিছু কিছু পিএইচ এর মান বা রেঞ্জ জানা অনেক বেশি প্রয়োজন। যেমন এখানে দেখেন, উদ্ভিদ তার শরীরে পুষ্টির জন্য মাটি থেকে বিভিন্ন রকম লবণের আয়ন ও পানি শোষণ করে, কিন্তু মাটির আয়ন, এই যে দেখেন মাটির পিএইচ কত? 3-এর কম। কতর কম? 3-এর কম অথবা 10-এর বেশি হলে মাটির উপকারী জীবাণু মারা যায়। তার মানে দেখেন, ভালো করে বুঝেন, মাটির জন্য কোন পিএইচটা খারাপ? 3-এর থেকে কম এবং 10-এর থেকে বেশি। 3-এর থেকে কম মানে মাটিটা অনেক বেশি অ্যাসিডিক হয়ে যাবে, অনেক বেশি কি হয়ে যাবে? অ্যাসিডিক হয়ে যাবে, তাই না? বলেন তো, আমি কি বলছিলাম? পিএইচ এর মান যত কমতে থাকবে সেটা তত বেশি অ্যাসিডিক হয়ে যাবে। বাট যদি আপনি দেখেন যে মাটির পিএইচ এর মান 3-এর কম হয়ে গেছে, কতর কম? 3-এর কম এবং 10-এর থেকে বেশি, তাহলে সেই যে পিএইচ এর রেঞ্জটা, ওই রেঞ্জটা কিন্তু একদম, ওই রেঞ্জটা খুবই গুরুত্বপূর্ণ, গাছপালা একদম মরে যাবে। বুঝতে পারছেন? তাই মাটিতে এই যে দেখেন, এই রেঞ্জটা মনে রাখবেন, 6 থেকে 8 হলে ভালো হয়। তার মানে আমাকে যদি কখনো প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে মাটির জন্য যে পিএইচটা আছে তার আদর্শ মান কত, মাটির জন্য আদর্শ পিএইচ এর মান কত বলেন তো? বলেন 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 পোলাপান। মাটির মধ্যে যে গাছপালা বাড়বে তাদের আদর্শ পিএইচ এর মানটা কত? একটু বলেন, বলেন দেখি। ভেরি গুড, 6 থেকে 8। এতক্ষণ পর অ্যান্সার আসছে। মাটির পিএইচ এর মান কমে গেলে তার অম্লত্ব বেড়ে যায়, এগুলো দরকার নেই। এই যে দেখো, এইটা মনে রাখবা, মাটির মধ্যে যদি আমি অম্লত্ব কমাইতে চাই, বা সরি মানে অম্লত্ব বাড়াইতে চাই, বা অম্লত্ব কমানো মানে পিএইচ বাড়ানো, সো অম্লত্ব বাড়ানোর জন্য আমার কি করা হয় বলতো? এই যে স্ট্যান্ডার্ড আমাকে বলছে 3-এর কম হয়ে গেলে, 10-এর বেশি হয়ে গেলে ক্ষতি। ভালো কোনটা? ভালো হচ্ছে 6 থেকে 8-এর মধ্যে থাকা। এটা মনে থাকতে হবে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এবং মাটির মধ্যে অতিরিক্ত পরিমাণ অ্যাসিড হয়ে গেলে আমরা কোনটা ব্যবহার করি? চুন ব্যবহার করি। কি ব্যবহার করি? চুন ব্যবহার করি। এটা কিন্তু মনে রাখতে হবে। কি ব্যবহার করি? চুন ব্যবহার করি। ক্লিয়ার?